আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমরা দুজন, আমি ফারজানা তানি এবং আমি রিদওয়ানা বিনতে জলিল। সংবাদে এছাড়াও থাকছে ডিজিটাল প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং করে মাত্র 2 মাসে কোটিপতি, স্বনির্ভর 6.5 লাখ তরুণ তরুণীর বছরে আয় $5.5 মিলিয়ন। বিস্তারিত সংবাদে যাচ্ছি। প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর ফের শুরু হলো আন্তজেলা বাস, ট্রেন, লঞ্চ চলাচল। 60% বর্ধিত ভাড়ায় স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে বাস চলাচল করার কথা থাকলেও অনেক জায়গায় তা মানা হয়নি। এদিকে কমলাপুর রেল স্টেশনে স্বাস্থ্যবিধি তদারকিতে গিয়ে রেলমন্ত্রী জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানান। রিপোর্ট করছেন জাহিদ রহমান। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পঞ্চম দফায় কঠোর স্বাস্থ্যবিধির মধ্যে চালু হলো আন্তজেলা গণপরিবহন যোগাযোগ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালগুলোতে যাতায়াত করছে দূরপাল্লার বাস। বর্ধিত ভাড়ায় এক আসন ফাঁকা রেখে স্বাস্থ্যবিধি মেনে যাতায়াতের সুযোগ দেওয়ায় খুশি পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীরা। আমাদের জন্য সুবিধা হয়েছে, যেহেতু দেশে একটা করোনা, এত বড় একটা ভাইরাস। শাহজাবাদ টু সাঁচা 220 টাকা বলছে আমাদেরকে। আগে তো ছিল 120 টাকা। এতদিন তো মানে খুবই কষ্ট হয়েছিল দিন, ঠিক আছে না? এখন সরকারের লকডাউন ছাড় দিয়েছে, আজকে আসছি যাইতেছি। স্বাস্থ্যবিধি মানতেও দেখা যায়নি অনেককে। স্বাস্থ্যবিধি মেনে যেতেছে, মাস্ক পরতেছে, সবাই 2 সিটে একজন। আপনাদের মাস্ক কোথায়? আমার মাস্ক আছে, মাত্র নাম সমস্যার জন্য পরিস্থিতি তাকায় তো সবকিছু মেনে নিতে হবে। যাত্রী নিয়ে গাড়ি চালানোর জন্য আমরা দেখেন কোনো যাত্রী এখান থেকে যাচ্ছে না। আমরা 10 জন 5 জন এখন পাইতেছি। সরকারের যে নিয়ম কানুন সেটাই আমরা পালন করছি। কাউন্টার বন্ধ থাকলেও অনলাইনে টিকিট বিক্রির মাধ্যমে অর্ধেক আসনে যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো রেল কর্তৃপক্ষ। আপাতত চলবে 26 জোড়া ট্রেন। যদি স্বাস্থ্যবিধি আমরা সঠিকভাবে সবাই মানি, তাহলে আমরা অবশ্যই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকব। প্রায় 2 বছর পরে দেশে যাচ্ছি। কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে স্বাস্থ্যবিধি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন রেলমন্ত্রী। খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ যেন ভ্রমণ না করে এবং ভ্রমণটাকে আমরা নিরুৎসাহিত করছি। অভিযোগ আসে তাহলে আমরা এটা অবশ্যই, যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেন যে অমুক কাউন্টারে সেখানে ডাবল ভাড়া নেওয়া হয়েছে, তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এদিকে লঞ্চ টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটে শুরু হয়েছে লঞ্চ চলাচল। শর্ত ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। এদিকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর আজ রাজধানীর খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁয় মানুষের ভিড় দেখা গেছে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গেল 5 এপ্রিল থেকে শুরু হয় লকডাউন। ওই দিন থেকেই খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁ খোলা রাখা ও খাবার বিক্রির অনুমতি থাকলেও সেখানে বসে খাবার গ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, আমাদেরকে একটু জানাবেন যে শুরুতেই বলছি যে সারাদিন তো প্রচন্ড গরম ছিল, তাপদাহ প্রচন্ড ছিল, তো এখন বাইরের আবহাওয়া কেমন দেখছেন? সেই সাথে লঞ্চ চলাচল শুরু হয়, সদরঘাটে মানুষের ভিড় কেমন? আপনি যেটি বলেন যে সকাল থেকে দুপুর পর্যন্ত বা যে গরম ছিল, সন্ধ্যা নেমে গেছে, এখনও কিন্তু সেই গরমই আছে। নদীর তীরে যেসব শীতল বাতাস বয়ে যাওয়ার যে একটি আশা ছিল, সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। যে বাতাসটি বয়ে যাচ্ছে সেটিও কিন্তু অনেক গরম। তারপর বলে রাখি যে আজ থেকে আসলে করোনা মহামারীর মাঝেই আসলে মালিক এবং বলে রাখি যে শ্রমিকদের চাপে আজ থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হলো। সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীর উপস্থিতি কিছুটা কম থাকলেও বিকেলের পর থেকে কিছুটা বাড়তে শুরু করেছে। এখন দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলো আসলে পল্টনে ভিড়েছে। আপনি দেখতে পাচ্ছেন সারি সারি লঞ্চগুলো এখানে ভেড়ানো হয়েছে এবং একের পর এক দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় আসলে ছেড়ে যাচ্ছে। তবে যেসব শর্তে আসলে এই সব লঞ্চগুলো আসলে চালু করা হলো, অর্থাৎ বলে রাখি স্বাস্থ্যবিধি মানার বিষয়টি, সেটি কিন্তু অনেকটাই উপেক্ষিত। বলা হয়েছিল যে সদরঘাটের প্রবেশ পথে আসলে হ্যান্ড স্যানিটাইজার থাকবে, যাত্রীরা যারা আসবেন তারা আসলে হ্যান্ড স্যানিটাইজ করেই তারা আসলে প্রবেশ করবেন, সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে না। পাশাপাশি যারা লঞ্চে উঠছেন তাদেরকেও তো আসলে স্বাস্থ্যবিধি মানা এবং তারা যাতে হ্যান্ড স্যানিটাইজ করেন এবং মাস্ক পরেন, সেই বিষয়টি অনেকটাই উপেক্ষিত। অনেককে আসলে মাস্ক পরতে দেখা যাচ্ছে না এবং গণমাধ্যম কর্মীরা ক্যামেরার সামনে যখন তারা আসছেন তখন আসলে পকেট থেকে আসলে মাস্ক বের করছেন, মাস্ক বের করে তারা পরছেন। এবং আপনাকে বলে রাখি যে
বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় ইয়াসের যে আসছে সেটির বিষয়ে আসলে বিআরডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছেন যে যারা আসলে লঞ্চ মাস্টার রয়েছেন তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে আবহাওয়া অফিসের যে সতর্ক বার্তা রয়েছে সেটি যাতে তারা আসলে মেনে চলেন। তবে সব কিছু মিলে আজকে থেকে লঞ্চ চলাচল শুরু হলেও স্বাস্থ্যবিধি মানা যে বিষয়টি আছে সেটি কিন্তু অনেকটাই উপেক্ষিত রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বিধিটা মেনে চললে আমরা অনেকটাই প্রতিরোধ করতে পারবো। আপেল, ধন্যবাদ আপনাকে। খবরে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে আজ মধ্যরাত থেকে 1 সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। জেলায় ভাইরাসটিকে একদিনে শনাক্তের হার 59%। অন্যদিকে রাজশাহীতে মারা যাওয়া 10 জনের 5 জনই চাঁপাইয়ের। 7 দিনের লকডাউনে জেলায় গণপরিবহন এবং রেল যোগাযোগ বন্ধ থাকবে। এছাড়া গেল 24 ঘন্টায় দেশে করোনায় আরও 25 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্র আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে আরও 25 জনের। এর মধ্যে রাজশাহী মেডিকেলেই মারা গেছে 10 জন। এদের বেশিরভাগের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। সম্প্রতি এখানে করোনার সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। গত 1 সপ্তাহে শনাক্তের হার 50% বেশি। প্রতিদিনই এই ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভিড় করছে বিভিন্ন বয়সী মানুষ। এর মধ্যে 24 ঘন্টায় জেলাটিতে আরও 52 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ রোধে রোববার জরুরি সভা করে আগামী 30 মে পর্যন্ত জেলাটিতে সর্বাত্মক বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সমন্বিতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছি 30 মে পর্যন্ত আমরা এই জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করছি। লকডাউনের ভিতরে জরুরি পরিষেবা ছাড়া 3 হুইলার, মোটরসাইকেল, বাস, ট্রাক সবকিছু বন্ধ থাকবে। জেলাটির শিবগঞ্জ উপজেলার 3 দিকে শতাধিক কিলোমিটার ভারতীয় সীমান্তে কাঁটাতারের কোনো বেড়া না থাকায় লোকজন অবাধে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করে। এ অবস্থায় অসুস্থদের বেশিরভাগই ভারতীয় ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত হতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। নুসরাত জাহান সিনথি, আরটিভি। করোনাকালীন স্বাস্থ্যের কেনাকাটায় প্রায় 344 কোটি টাকা অনিয়মের অভিযোগ উঠেছে। এত টাকার কেনাকাটায় পণ্যের মূল্যই নির্ধারণ করা হয়নি। সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে করা হয়নি কোনো চুক্তি। বিশাল অঙ্কের টাকার পণ্য কী পরিমাণ সরবরাহ করা হয়েছিল তা আর যাচাইয়ের সুযোগ না থাকলেও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর পাওনা দাবি করায় চাপে রয়েছে কেন্দ্রীয় ঔষধাগারের বর্তমান প্রশাসন। স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে এয়ার বাদলের প্রথম পর্ব দেখুন আজ। প্রতিদিনই গণমাধ্যমের খবরে ভাসছে স্বাস্থ্য খাতের দুর্নীতির উৎসবের ফিরিস্তি। এ যেন জনগণের রক্তে ঘামে পরিশ্রমের দেয়া রাজস্বের বলি উৎসব। করোনার সময়ে বেশিরভাগ ক্ষেত্রে কেনাকাটা নিয়ম নীতি মানা হয়নি। কেন্দ্রীয় ঔষধাগারে কেনাকাটায় এমন একটি বড় ধরনের অনিয়মের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির এক উপপরিচালক জানান, অনিয়ম করে কেনা সরঞ্জামের মূল্য প্রায় 350 কোটি টাকা। মালামালের বিল পরিশোধের ব্যাপারে 343 কোটি 29,97,000 টাকা বরাদ্দ করা হয়েছে। সরাসরি ক্রয়ের অনেকগুলো ধাপ অনুসরণ করা হয়নি। এ টাকা পরিশোধে ব্যবস্থা গ্রহণ চেয়ে লেখা এক চিঠি আসে আরটিভির কাছে। অনিয়মের বহর দেখে চোখ কপালে ওঠার অবস্থা। অনিয়মের তালিকায় দেখা যায় পিপিআর 2008 অনুসরণে সরাসরি ক্রয় পদ্ধতি, ডিপিএম, প্রাথমিক প্রক্রিয়াসমূহ যেমন ক্রয়কারী কার্যালয় প্রধান কর্তৃক ক্রয় প্রস্তাব অনুমোদন, আনুষ্ঠানিক দর কষাকষি, দরপত্র, প্রস্তাব মূল্যায়ন কমিটির সভা অনুসরণ করা হয়নি। বিপুল অঙ্কের আর্থিক সংশ্লিষ্টতা থাকলেও পিপিআরের বিধান অনুসরণ করে আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ অনুযায়ী যথাযথ ক্রয় অনুমোদন কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করা হয়নি। নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড জারি করা হয়নি। কার্য সম্পাদন জামানত গ্রহণ করা হয়নি। কোনো সরবরাহ চুক্তি সম্পাদনও করা হয়নি। ক্রয় প্রস্তাব অনুমোদন ও চুক্তি স্বাক্ষর ব্যতীত সরবরাহ আদেশসমূহ বিধিসম্মত হয়নি। সরবরাহ আদেশে সরবরাহের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট সামগ্রীর পরিমাণ উল্লেখ করা হলেও নির্ধারিত কোনো একক মূল্য ও মোট মূল্যও উল্লেখ করা হয়নি। কোনো শর্তাবলী যুক্ত করা হয়নি। এ সকল কার্যাদেশের বিপরীতে অনেক ক্ষেত্রে সার্ভে ব্যতীতই বিভিন্ন মালামাল গ্রহণ করা হয়েছে। সর্বোপরি বর্ণিত ক্রয় কার্যক্রম সম্পাদনের জন্য তখন কোনো বাজেট বরাদ্দও নিশ্চিত করা হয়নি।
যে কোনো উপায়ে বিল পরিশোধে তাগাদা দিচ্ছেন পণ্য সরবরাহকারীরা। তো আমাদেরকে বলতেছে যে যেভাবে হোক তাদেরকে বিলটা যেন আমরা দেওয়ার ব্যবস্থা করি। মে মাসেও মন্ত্রণালয়কে আবার অবহিত করা হয়েছে। প্রায় 350 কোটি টাকার অনিয়মের পুরো খবর জানতে দেখুন দ্বিতীয় পর্ব। আর বাদল, RTV, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের এখনকার গতি প্রকৃতি অব্যাহত থাকলে বাংলাদেশ অনেকটাই ঝুঁকিমুক্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে যে কোনো সময় পরিস্থিতি পরিবর্তন হলে সে প্রস্তুতিও নেওয়া আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। বলেন, এরই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র, সতর্ক অবস্থানে আছে সংশ্লিষ্ট প্রতিনিধিরাও। মারুফ রেজার রিপোর্ট। আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করছি। উপকূলীয় এলাকায় চলছে সতর্কতামূলক প্রচার। ঠিক 1 বছর আগে আমপানের বেলাতেও ধারণা করা হয়েছিল ক্ষতি তেমনটা হবে না, কিন্তু ধারণার চেয়ে ক্ষতির মাত্রা ছিল বেশি। আমপানের আঘাতে ভেঙে যায় বাঁধ, ব্যাপক ক্ষতি হয় মাছের ঘের আর ফসলের। ঘূর্ণিঝড় ইয়াসের বেলায় সে ভুল করতে চায় না প্রশাসন, তাই নেওয়া হচ্ছে আগাম সতর্কতা। এর মধ্যে ভোলার মেঘনা, তেঁতুলিয়া ও সাগরমোহনার 40টি দুর্গম চরের 3 লাখ মানুষকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে প্রস্তুত রাখা হয়েছে 709টি সাইক্লোন শেল্টার। এদিকে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তুতি সভায় প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় এখন উড়িষ্যার দিকে ধাবিত হচ্ছে, তাই আপাতত সংকেত বাড়ানোর প্রয়োজন নেই। ঘূর্ণিঝড়টির এখন ডিরেকশন আছে একেবারে সোজা পশ্চিম দিকে। বাংলাদেশের অবস্থান হলো উত্তর পূর্ব দিক। বাংলাদেশের উপকূলের নিকটবর্তী হয় তখন আমরা একেবারে মহাবিপদ সংকেত দিব এবং দুর্যোগপূর্ণ এলাকা থেকে আশ্রয়কেন্দ্র নেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়ে দেব। 1991 সালের পর এই প্রথম পূর্ণিমা তিথির সঙ্গে সময় মিলে যাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াসের, তাই শঙ্কা যে শতভাগ মুক্ত নয় সেটিও জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। ব্যতিক্রম কিছু হলেও কিন্তু আশ্চর্যের কিছু থাকবে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কেয়ারফুলি মনিটর করছি। যখনই কোনো ব্যতিক্রম কিছু হবে, অন্য কোনো দিকে টার্নিং থাকবে, সেটার সাথে সাথে আমরা জানাবো। আর দেশব্যাপী চলমান গরমের তীব্রতা সেটিও আগামী 2-1 দিনের মধ্যে বৃষ্টিপাতের মধ্য দিয়ে কমে যাওয়ার খবরও জানায় আবহাওয়া অফিস। মারুফ রেজা, RTV, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে আকাশের মুখ ভার। মৃদু হাওয়া সহ কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, পশ্চিমবঙ্গের সর্বত্রই হালকা থেকে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার দুপুরে ঘূর্ণিঝড়ের গতিবেগ সর্বোচ্চ 190 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটি দীঘা থেকে বালাসোরের মাঝ স্থলভাগ প্রবেশ করতে পারে। উপকূলের মানুষের জন্য উড়িষ্যায় সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। আমরা যারা বিভিন্ন দপ্তরের মন্ত্রী সংশ্লিষ্ট এই যশকে মাথায় রেখে, বিশেষ করে ইরিগেশনের পক্ষ থেকে আমরা দ্রুত বাঁধ মেরামতির কাজ উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, হলদিয়া, গেঁওখালী সব জায়গায় আমরা শুরু করে দিয়েছি। কোটিপতি হওয়ার স্বপ্ন কে না দেখে, তবে বৈধ উপায়ে দ্রুত কোটিপতি হওয়া কি সম্ভব? অবাক করা খবর হচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্মের ফ্রিল্যান্সিং করে কেউ 1 বছরে, কেউ 6 মাসে, কেউ আবার 2 মাসেই হয়েছেন কোটিপতি। একাগ্রতা, নিষ্ঠা আর অদম্য ইচ্ছায় সহজেই লক্ষ্যে পৌঁছানো যায় বলে মনে করেন সফল ফ্রিল্যান্সাররা। সরকারি হিসেবে দেশে 6.5 লাখ ফ্রিল্যান্সার বছরে $5.5 মিলিয়ন আয় করে থাকে। ডিজিটাল প্ল্যাটফর্মের হালচাল নিয়ে মাইদুর রহমান রুবেলের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্বে আজ থাকছে আউটসোর্সিং নিয়ে খবর। করোনার তাণ্ডবে স্থবির অর্থনীতি, তছনছ চাকরির বাজার, কাজ হারিয়ে বেকার অনেকে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILOর হিসেবে বিশ্বে অন্তত 25% তরুণ বেকার হয়েছে। এক গবেষণায় দেখা যায়, করোনার প্রভাবে দেশে 1,44,00,000 কর্মী কাজ হারিয়েছেন, যাদের কাজে ফেরাও অনিশ্চিত। প্রথাগত চাকরিতে যখন হাহাকার, ডিজিটাল প্ল্যাটফর্মে তখন অপার সম্ভাবনা। বেড়েছে কাজ, বেড়েছে আয় উপার্জন, খুশি আউটসোর্সাররা। একটি এনজিওতে চাকরি করতেন অজান্তা রেজাওয়ানা মির্জা। সন্তান জন্মের সময় চাকরি ছাড়েন, এরপর আর ফেরা হয়নি চাকরিতে। শখের বসে শুরু করেন আউটসোর্সিং। এটি এখন তার পেশা। আগের তুলনায় আয়ও অনেক বেশি। ফ্রিল্যান্সিং
করে আমি যে ফ্লেক্সিবিলিটিটা পাই, যে আমার ইচ্ছা মতো কাজ চুজ করার ক্ষেত্রে বা আমি ইচ্ছা মতো সময়ে কাজ করব, এই ফ্লেক্সিবিলিটিটা আসলে কোনো ট্র্যাডিশনাল জব আমাকে দিত না। ইনকাম অ্যামাউন্টের ক্ষেত্রেও আমি যে সুবিধাটা পেয়েছি, আসলে ট্র্যাডিশনাল জবে এর চাইতে অনেক বেশি কাজ করে হয়তো এতটা পেতাম না। সাদ্দাম হোসেন চাকরি করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। কাজের স্বাধীনতা না থাকায় তা ছেড়ে আউটসোর্সিং করে এখন মাসে আয় অন্তত 5 লাখ টাকা। তখনকার 1 মান্থের স্যালারি এখন হচ্ছে আমার 2 আওয়ার আর 5 আওয়ার্স এর আর্নিংস এর সমান আর কি। তো ইভেন হচ্ছে ওইখানে ট্রেডিশনাল জবে বসের যেই প্যারাটা থাকে, অনলাইন মার্কেট প্লেসে আমি বলবো যে ওরকম কোনো জবাবদিহিতা নাই। মাসে 50 লাখ টাকা আয় করার মতো আউটসোর্সারও আছে বলে জানান জুয়েল রানা। মাসে 5 থেকে 10 লাখ আয় তো মামুলি ব্যাপার। ইনকামটা করতে পারতেছে বাইরের কোম্পানিগুলো থেকে, যেটা বাংলাদেশি কোম্পানিগুলো ওদের দিতে পারতেছে না। বাংলাদেশের প্রেক্ষাপটে কর্পোরেট জব করতেছে একজন যে ট্রেডিশনাল জব, সেখানে সে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা পাচ্ছে। সেম কাজগুলো যখন আমরা বাইরের কোম্পানিগুলোর জন্য করতেছি তখন আমরা 10 লাখ পাচ্ছি। জাস্ট এখানেই কম্পারিজনটা। আইসিটি প্রতিমন্ত্রী জানান আউটসোর্সারদের কাজের ক্ষেত্র ও পরিধি বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আগামী দিনে আমাদের এই ফ্রিল্যান্সারদেরকে আউটসোর্সিংয়ে আরও সহযোগিতা প্রদানের জন্য সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাইটেক পার্কে আমরা বিশেষ প্রণোদনা দিচ্ছি। এই মুহূর্তে যে 6.5 লক্ষ ফ্রিল্যান্সার প্রায় $500 মিলিয়ন উপরে আয় করছে, সেটি অদূর ভবিষ্যতে দ্বিগুণ হয়ে যাবে এবং আমরা আরও লক্ষ লক্ষ তরুণ প্রজন্মকে আইটি ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলব। অনিশ্চয়তা আর প্রতিযোগিতামূলক চাকরির বাজারে যুদ্ধ না করে পছন্দের কাজে দক্ষতা বৃদ্ধি করে ডিজিটাল বাজারে মনোযোগী হতে তরুণদের প্রতি পরামর্শ সফল আউটসোর্সারদের। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দর্শক, সংবাদে যেরকমটি জানাচ্ছিলাম যে ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে কলকাতা এবং এর আশপাশের কিছু এলাকায় সকাল থেকে ঝোড়ো বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হচ্ছে। মৃদু হাওয়া সহ কয়েক জায়গায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। আমরা এখন ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে সবশেষ পরিস্থিতি জানতে যোগ দিচ্ছি আমাদের কলকাতা প্রতিনিধি দেবজিৎ গাঙ্গুলির সাথে। দেবজিৎ, ঘূর্ণিঝড় ইয়াস কতটা শক্তি নিয়ে উপকূলে আঘাত হানতে পারে, কোন কোন এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, এইসব বিষয়ে জানাবেন আমাদের। প্রথমেই বলে রাখি আপনাকে যে পরিস্থিতি এখানে হয়ে আছে সেটা কিন্তু অত্যন্ত চিন্তাকর ব্যাপার। রাজ্যের যে প্রশাসন মুখ্যমন্ত্রী কিন্তু সকাল থেকে দফায় দফায় মিটিং করছেন এবং রাজ্যের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী যিনি আছেন তিনিও কিন্তু যেখানে কন্ট্রোল সেন্টার যেখান থেকে এই পুরো ইয়াস নামের এই যে সাইক্লোনটাকে যে মনিটর করা হবে, সেই এন্টার কন্ট্রোল রুম এবং মনিটরিং রুমে কিন্তু সবাই ইতিমধ্যেই কিন্তু ওখানে মোতায়েন হয়ে গেছেন। আগামী বুধবার নাগাদ আসবে, কিন্তু উল্লেখযোগ্য যেটা বিষয় সেটা হচ্ছে যে এই ইয়াস কিন্তু ক্রমে নিজের গতি বাড়াচ্ছে। শেষমেশ কত গতি হবে সেই গতিটা কিন্তু এখনো নির্ধারিত করা যায়নি, তবে আনুমানিক 155 থেকে 160 কিলোমিটার বেগে কিন্তু এই ইয়াস কিন্তু আছড়ে পড়তে চলেছে পশ্চিমবাংলার উপরে। এই মুহূর্তে প্রায় 540 কিলোমিটার দূরে আছে ইয়াস এবং সেই 540 কিলোমিটার অতিক্রম করতে আর 24 ঘন্টার মধ্যেই কিন্তু আছড়ে পড়বে পশ্চিমবাংলার মধ্যে। ইতিমধ্যেই কিন্তু ইভ্যাকুয়েশন প্রসেস, মানে মানুষদের ওখান থেকে সমুদ্রের পাড় থেকে সরিয়ে নেওয়া, কোভিড ব্যবস্থাকে দুদিনের সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতালে কোভিড ব্যবস্থার জন্য অক্সিজেন সাপ্লাইকে মোতায়েন করা এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের সমগ্র টিম কিন্তু একেবারে দ্রুত গতিতে কাজ করছে, এমনটাই কিন্তু চিত্র এখানে। দেবজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বলছিলেন কলকাতা প্রতিনিধি দেবজিৎ গাঙ্গুলি। ইসরায়েলের সাথে ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিষয়টি নিয়ে কোনো একটি মহল ষড়যন্ত্র করছে উল্লেখ করে এ নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির পর বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন মন্ত্রী। বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলের ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের এই সিদ্ধান্ত বিশ্ববিবেককে হতাশ করেছে। তিনি বলেন, তৃতীয় দেশকে ব্যবহার করে ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনেছে সরকার। এসব কিছু সরকারের ক্ষমতা কেন্দ্রিক অমানবিক আচরণের প্রমাণ। বিএনপি ফিলিস্তিনিদের জন্য ঔষধ সাহায্য পাঠাচ্ছে বলেও জানান ফখরুল।
কুড়িগ্রামে এই প্রথম কৃত্রিম জলাধারে চাষ হচ্ছে সবুজ হীরাখ্যাত স্পিরুলিনা জাতের শৈবাল। সাধারণ খাদ্যসহ নানা রোগ নিরাময় দেশে বিদেশে রয়েছে এর প্রচুর চাহিদা। এজন্য শৈবাল চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন এলাকার 7 যুবক। চাষাবাদ বৃদ্ধি পেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব বলে মনে করছেন পুষ্টিবিদরা। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্যচিত্রে জানাচ্ছেন মৌসুমী রহমান। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কিসামত প্রাণকৃষ্ণ গ্রামে দেশের বৃহত্তম এই সামুদ্রিক শৈবাল খামারটি গড়ে তুলেছেন এলাকার 7 যুবক। 3 মাস আগে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে স্পিরুলিনা জাতের এই শৈবাল চাষ শুরু করেন তারা। উদ্যোক্তারা জানান, 2টি জলাধারে কৃত্রিম উপায়ে সমুদ্রের পানির উপাদান এবং ঢেউ সৃষ্টি করে 24,000 লিটার পানিতে সপ্তাহে উৎপাদন হচ্ছে 20 থেকে 24 কেজি শৈবাল, যার বাজার মূল্য প্রতি কেজি 5 থেকে 6,000 টাকা। এভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এই চাষের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টিরও আশা তাদের। কৃষিকে কিভাবে উন্নয়ন করা যায়, নিজের আত্মস্বাবলম্বী হবে কিভাবে আমরা ডেভেলপ করতে পারবো, সেক্ষেত্রে আমরা স্পিনাচ চাষ করেছি। ইনশাল্লাহ যদি আমরা সঠিকভাবে বাজারজাত করতে পারি তাহলে আমরা লাভবান হব, দেশ জাতির কল্যাণে কাজে লাগে। পুষ্টিবিদরা বলেন, বিভিন্ন দেশে সাধারণ খাদ্যের পাশাপাশি নানা রোগ নিরাময়ে মূল্যবান ভেষজ হিসেবে স্পিরুলিনার প্রচুর চাহিদা রয়েছে। অন্যদিকে উদ্যোক্তাদের সহযোগিতা করা গেলে এই চাষাবাদ আরও বাড়বে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। সরকারি উদ্যোগকে যদি বাজারজাতকরণের ব্যবস্থা তৈরি করা যায়, এই সঙ্গে যারা সংশ্লিষ্ট বিভাগ আছে তারা যদি এই বাজারজাতকরণের ব্যাপারে সহায়তা করে, তাহলে এরকম অনেক উদ্যোক্তা তৈরি হবে। এটিকে গ্রিন ডায়মন্ড বলা হয়ে থাকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বিভিন্ন সদস্য দেশের পুষ্টিহীনতা দূরীকরণে এটি ব্যবহারের নির্দেশনা প্রদান করেছে। সুপারফুড হিসেবে স্পিরুলিনার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো গেলে এটির বাজারজাতকরণ সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মৌসুমী রহমান, RTV। সংবাদ শেষ করব নিউ ইয়র্কের অ্যাপল স্টোরের খবর দিয়ে। অ্যাপলের ফোন ও কম্পিউটার সহ নানা ধরনের ইলেকট্রনিক্স পণ্য নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠানটির মূল অফিস হলেও নিউ ইয়র্কে থাকা অ্যাপল স্টোর নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই। এর অপূর্ব স্থাপত্য শৈলী প্রথম দেখাতেই যে কারো নজর কাড়বে। এ নিয়ে আরও জানাচ্ছেন মুজাহিদ হাসান। 767 5th এভিনিউ, এই ঠিকানাটি নিউ ইয়র্কে থাকা অ্যাপল স্টোরের। সপ্তাহের 7 দিনই খোলা থাকে এটি। অ্যাপল ভক্তরা এখানে এসে পছন্দের পণ্যটি কিনতে পারেন যাচাই বাছাই করে। বুঝতে সমস্যা হলে আছে বিশেষজ্ঞ সেবা। অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে পাওয়া যায় জিনিয়াস সাপোর্ট। অনলাইন সেবাও মেলে এই স্টোর থেকে। নির্মাণশৈলীতে বৈচিত্র্য থাকায় স্টোরটি যে কাউকে আকর্ষণ করবেই। প্রবেশদ্বারটি কাঁচের তৈরি, যাতে রয়েছে ভিন্ন মাত্রা। একাধিক ডিসপ্লে টেবিল থাকায় অনায়াসে ক্রেতারা পছন্দের পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এখানে। স্টোরটির ভেতরে ক্রেতাদের জন্য রয়েছে আলাদা বসার জায়গা, যেখানে অ্যাপল প্রোডাক্টের ফিচারিং সম্পর্কে জানতে খুব একটা বেগ পেতে হয় না। নিউ ইয়র্কের এই অ্যাপল স্টোরটির ইন্টেরিয়র বেশ আকর্ষণীয়, যার ফলে ক্রেতা বা ভক্তরা একবার হলেও ঢু মারেন পছন্দের গ্যাজেট শপটিতে। যে কোনো অ্যাপল প্রোডাক্টের আনুষ্ঠানিক যাত্রার আগে এই স্টোরকে ঘিরে ভক্ত ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। মুজাহিদ হাসান, RTV। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ধন্যবাদ।